আসসালামু আলাইকুম। আজ ২৬শে জুলাই ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তুরস্ক সফরে অস্বস্তি দিল্লির, যা ঘটতে যাচ্ছে। সেফ এক্সিটের আশ্বাস পেয়ে পদত্যাগ করেছেন চুপ্পু। ইরানের বিরুদ্ধে অভিযান স্থগিত করলেন ট্রাম্প। এবার বিস্তারিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফর নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে দিল্লি। ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 5 দিনের সরকারি সফরে তুরস্কে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সূত্রের খবর অনুযায়ী সফরের লক্ষ্য দুদেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ বিষয়ক অংশীদারি এবং প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্র সম্প্রসারিত করা। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী জেনারেল জামান তুরস্কের তৈরি আর্টিলারি ব্যবস্থা এবং ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সম্পর্কে খোঁজ খবর নেন। তুরস্কের সামরিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জামের স্থানীয় উৎপাদন ব্যবস্থা সম্পর্কে সরাসরি ধারণা পেতে তিনি দেশটির বেশ কয়েকটি প্রতিরক্ষা কেন্দ্র ঘুরে দেখেন বলেও খবর। ভারতের গণমাধ্যমটি জানায়, গত মাসে ঢাকায় এসেছিলেন তুরস্কের বিদেশ মন্ত্রী হাকান ফিদান। ফিদানের সেই সফর দক্ষিণ এশিয়ায় তুরস্কের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টারই ইঙ্গিত বলে মত আন্তর্জাতিক মহলের। আর তারপরই এবার তুরস্কে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান। অতীতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে তুরস্ক। 2024 সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা এবং কৌশলগত অংশীদারির মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এই উদ্যোগের প্রতি পরোক্ষ সমর্থন জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়ে বিএনপি। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক রহমান। এর মধ্যেই গত শনিবার তুরস্কে যান জেনারেল জামান। ঘটনাচক্রে গত সপ্তাহে পাক সেনাপ্রধান আসিম মুনিরও তুরস্কে গিয়েছিলেন। মুনিরের পরেই জামানের তুরস্ক সফর নিয়ে প্রশ্ন উঠছে, এর মধ্যে কি পাকিস্তানের হাত রয়েছে? তাহলে কি তারেক সরকার ও ইউনূস সরকারের দেখানো রাস্তাতেই ভারত বিরোধিতায় নেমেছে? দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এবং তুরস্কের বন্ধুত্বের কথা আন্তর্জাতিক মহলে অজানা নয়। প্রতিরক্ষা ক্ষেত্রে গত কয়েক বছরে তুরস্কের উপর ভরসা করেছে পাকিস্তান। সেখানে তুরস্কের তরফে বাংলাদেশের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানিয়ে প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব ভালো ঠেকছে না ভারতের কাছেই। তাহলে কি বাংলাদেশ নিয়ে ভারতের চিন্তা এখনো রয়ে গিয়েছে? পশ্চিমবঙ্গের পত্রিকাটি আরও জানাচ্ছে, তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেই সেনা কর্তাদের সঙ্গে দেখা করেন। সেখানে ছিলেন জেনারেল জামানও। অনেকে মনে করেছিলেন যে হাসিনার আত্মীয় হওয়ার কারণে জামানকে পদ থেকে সরিয়ে দেবেন তারেক। তৈরি হয়েছিল জল্পনা, কিন্তু তেমনটা হয়নি। উল্টো তারেক সরকার গড়ার পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য সেনাপ্রধান জামানকেই বিভিন্ন দেশে পাঠাচ্ছে বিএনপি সরকার। আনন্দবাজার পত্রিকার ভাষ্যমতে, পাকিস্তানের হাত ধরার কারণে তুরস্ককে নিয়ে ভারতের চিন্তা অনেক দিনের। সেই তুরস্কের উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্তারা গত বছর ইউনূসের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশে। তুরস্কের কাছে $60 কোটি মূল্যের 6টি হেলিকপ্টার কেনে ইউনূস নেতৃত্বাধীন সরকার। 2026 সালে জুড়ে তুরস্কের বিদেশ মন্ত্রীর বাংলাদেশ সফরের পর দুই দেশের সম্পর্ক আরো পোক্ত হয়েছে। জুলাইয়ে ভারতীয় আন্তর্জাতিক সীমানার 100 কিলোমিটারের মধ্যে বগুড়ায় তুরস্কের সঙ্গে মিলে ড্রোন কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। মোট কথা, বাংলাদেশ এখন তুরস্কের মদতে সেনা শক্তি বৃদ্ধি করার পথে হাঁটছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ, যেমনটা পাকিস্তান করছে চীনের থেকে। ভারতের আনন্দবাজার বলছে, বিশেষজ্ঞদের একাংশের দাবি, ঢাকা এবং আঙ্কারার এই বন্ধুত্বের নেপথ্যে হাত থাকতে পারে ইসলামাবাদের, যাতে বাংলাদেশ নিয়ে পাকিস্তানের মনস্কামনা পূর্ণ হয়। তবে তা নয়াদিল্লির জন্য চিন্তার। আগে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পাকিস্তান এবং চীন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে তৎপর হতো ভারত। বাংলাদেশকে নিয়ে চিন্তা ছিল না নয়াদিল্লির। এমনকি দুই দেশের অনেক সীমান্তে কাঁটাতারের বেড়া অবধি ছিল না। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে চাপানুতর দেখা যাওয়ার পর সেই সুযোগ নিতে উঠে পড়েছে পাকিস্তান। তারেক সরকারের আমলেও ভারত বাংলাদেশ সম্পর্কে চির ধরাতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান জানে নয়াদিল্লি ঢাকার মধ্যে সরাসরি যুদ্ধে জড়ানোর সুযোগ কম, কিন্তু যদি ভারত পাকিস্তানের সঙ্গে সংঘাত বাঁধে তাহলে বাংলাদেশ সীমান্তে অস্থিরতা তৈরি করে নয়াদিল্লিকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে ইসলামাবাদ।
চীন পাকিস্তানের পাশাপাশি তখন বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা জোরদার করতে হবে ভারতকে, যা চাপে ফেলবে নয়াদিল্লিকে। বাংলাদেশ সীমান্ত সুরক্ষা করার ক্ষেত্রে খরচও বাড়তে পারে ভারতের। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে পাকিস্তান এখন চারদিক থেকে ভারতকে চাপে ফেলার জন্য চেষ্টা চালাচ্ছে। সখ্য বাড়ানোর চেষ্টা করছে আমেরিকার সঙ্গে। ইসলামপন্থী দেশগুলোকে নিয়ে ইসলামিক ন্যাটো তৈরিরও চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। মনে করা হচ্ছে সেই দিক থেকেই বাংলাদেশকে দলে টানতে চাইছে পাকিস্তান। আর সে কারণেই তুরস্ক বাংলাদেশ সম্পর্ক জোরদার করার নেপথ্যে ইসলামাবাদেরই হাত দেখছেন অনেকে। ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নেতিবাচক হিসেবেই দেখছে ভারত। বাংলাদেশ সামরিক ক্ষেত্রে শক্তিশালী হোক তা কোনোভাবেই প্রত্যাশা করে না দিল্লি। টাইমস অব বাংলাদেশ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক রাজনৈতিক সূত্রের দাবি বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের সিদ্ধান্ত নেন। ওই সমঝোতা অনুযায়ী পদত্যাগের পর তিনি যেন কোনো বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন এই বিষয়ে আশ্বাস পান। সূত্রগুলো জানায়, বিএনপি শুধু সংবিধানের 51 অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসাবে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে দলটি রাজি নয়। বিএনপির নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় শাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে 10 থেকে 12 দিনের মধ্যে বিদেশে যাবেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আগামী 90 দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং এ বিষয়ে দলের নীতি নির্ধারণী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ এবং এ সংক্রান্ত সমঝোতার বিষয়টি জামায়াত ইসলামীর কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আগেই জানতেন। পছন্দ অপছন্দ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও আনুগত্যের ভিত্তিতে সেনা সদস্যদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26 জুলাই সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। এই পর্ষদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনী পর্ষদের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শুরুতে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সকল বীর সেনানীদের অবদান স্মরণ করে তিনি বলেন, তাদের এই মহান আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান। কর্মকর্তাদের পদোন্নতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী পর্ষদের সদস্যদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন, পদোন্নতির ক্ষেত্রে যেন কোনো ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ কাজ না করে। তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততাকে পদোন্নতির মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। দেশের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে যেভাবে সহায়তা দিয়ে আসছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশমাতৃকার প্রয়োজনে সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান সহ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। এবার পড়শির খবর। টানা 36 দিনের আন্দোলনের পর ভারতের নয়াদিল্লির যন্তর মন্তর ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টির কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সরকার মেনে নেওয়ার ঘোষণার পর শনিবার সন্ধ্যা থেকেই বিক্ষোভস্থল খালি হতে থাকে। আন্দোলনকারীরা বলছেন, এবার বাড়ি ফিরে আবার পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেবেন। ইউপিএসসি পরীক্ষার্থী বিদ্যাভূষণ কুমার বলেন, আন্দোলনে যোগ দেওয়ার মূল উদ্দেশ্য ছিল প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় সরকারের জবাবদিহি নিশ্চিত করা। গত 20 জুন থেকে তিনি যন্তর মন্তরের একটি তাঁবুতে অবস্থান করছিলেন। এর আগে বিহারের একটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে বাতিল হওয়ায় তার দীর্ঘদিনের প্রস্তুতি ও অর্থ দুটি নষ্ট হয়। তিনি বলেন, এখন মনে হচ্ছে রাস্তায় কাটানো দিনগুলো বৃথা যায়নি। উত্তরপ্রদেশের নিট পরীক্ষার্থী দেবাশিস জানান, প্রথম পরীক্ষায় ভালো ফলের আশা থাকলেও পুরো পরীক্ষায়
অনেক কম নাম্বার পান। পরিবারের উৎসাহে তিনি আন্দোলনে যোগ দেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে তিনি আন্দোলনের বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, এবার বাড়ি ফিরে আবার নিট পরীক্ষার প্রস্তুতি নেবেন। শুধু পরীক্ষার্থীরাই নন, আন্দোলনের সংহতি জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যন্তর মন্তরে এসেছিলেন। কেরালার ৭৬ বছর বয়সী অজিতা কে বলেন, আন্দোলনের উদ্দীপনা অনুভব করতেই তিনি সেখানে এসেছিলেন। গুরগাঁওয়ের গৃহিণী মালিকা ১১ বছর বয়সী ছেলেকে নিয়ে বিক্ষোভ স্থলে এসে বলেন, এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং জবাবদিহি প্রতিষ্ঠার লড়াই। আন্দোলনে আহত হয়েও ফের মঞ্চ নির্মাণের কাজে যোগ দেন মোহাম্মদ নাভেদ খান। অন্যদিকে নিট পরীক্ষার্থী কৃষ্ণ বিশ্বাস স্বেচ্ছাসেবী চিকিৎসা শিবিরে আহতদের সেবা দিয়েছেন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার পিএইচডি গবেষক ও এসএফআই নেতা সুরজ এলামন বলেন, এ আন্দোলন দেখিয়ে দিয়েছে ছাত্র সমাজ চাইলে পরিবর্তন আনতে পারে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলনকারীরা উল্লাসে ফেটে পড়েন। তবে সন্ধ্যার পর স্বেচ্ছাসেবীরা লাউড স্পিকারে সবাইকে বিক্ষোভস্থল ছাড়ার আহ্বান জানান। কাঁধে ব্যাগ, গুটিয়ে রাখা বিছানা, হাতে প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে সারিবদ্ধভাবে যন্তর মন্তর ছাড়তে দেখা যায় আন্দোলনকারীদের। একই সঙ্গে স্বাভাবিক হয় মেট্রো চলাচল, খুলে দেওয়া হয় সড়ক এবং নিরাপত্তা কর্মীরাও এলাকা ত্যাগ করেন। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর প্রায় সব ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রেমিনিয়া বলেছেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাম্প্রতিক হামলায় ইরবিলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে আক্রেমিনিয়া এ দাবি করেন। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে তার বক্তব্যের বরাতে এ তথ্য জানানো হয়। ইরানি এই কর্মকর্তা আরও দাবি করেন, তাদের বাহিনী এখন আরাশ-2 এর চেয়েও উন্নত ও অধিক নির্ভুল হামলাকারী ড্রোন ব্যবহার করছে। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সাম্প্রতিক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আক্রেমিনিয়া বলেন, হামলার ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা ও হামলার পরিধি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে নতুন বাস্তবতা বুঝতে হবে। তিনি আরো বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানি জনগণের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত এই বিষয়টি উপলব্ধি না করবে, ততদিন সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে ইরান। তবে ইরবিলে মার্কিন সামরিক অবকাঠামোর প্রায় সব ধ্বংস হওয়ার বিষয়ে ইরানের এই দাবির স্বাধীন কোনো যাচাই তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের হামলায় বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের। ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, প্রতিশোধমূলক অভিযানের 15 দিনে অঞ্চলে মাটিতে থাকা যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। একই সময়ে 17টি মার্কিন গোয়েন্দা ও হামলাকারী ড্রোনও ভূপাতিত করা হয়েছে। মার্কিন বাহিনীর 8টি সামরিক অবস্থানে সফল হামলা চালানো হয়েছে, যার মধ্যে একটি ঘাঁটির 20টি সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া নাসর-2 অভিযানে 200 জনের বেশি মার্কিন সেনা নিহত এবং আহতের সংখ্যা আরও বেশি। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসায় এবং পরিস্থিতির ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নেন। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চোখের সামনে দুর্নীতি, অন্যায়, অসঙ্গতি ঘটছে, কিন্তু আপনি বলতে পারছেন না, কারণ কোথায় বলবেন, কোথায় বলে আবার বিপত্তিতে পড়বেন, বা কে যথোপযুক্ত কর্তৃপক্ষ তাও আপনার জানা নেই। তাহলে আপনি কি করবেন? একটি নাম্বার মনে রাখুন, সেটি হচ্ছে 106। এই নাম্বারে ফোন করে যে কোনো দুর্নীতি, অন্যায়, অসঙ্গতির তথ্য আপনি দিতে পারেন। যদি তথ্যদাতা হিসেবে আপনার নাম গোপন রাখতে হয়, সেটিও আপনি উল্লেখ করবেন, তাহলে আপনার নামও গোপন রাখা হবে। দুদক কর্তৃক পরিচালিত হয় এই সেবাটি। 106-এ যে কোনো সময় ফোন করে আপনি তথ্য জানাতে পারেন। তবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই সেবা পরিচালিত হয়। এই সময়ের মধ্যেই আপনাকে ফোন করতে হবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।